আসসালামু আলাইকুম। তো আজকের আমাদের প্রশ্ন হচ্ছে সাম্প্রতিক যে রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সাময়িক উত্তেজনা বনাম যে দীর্ঘমেয়াদী স্বার্থ এর আলোকে দ্বিপাক্ষিক সম্পর্কটি বিশ্লেষণ করুন এবং এই দ্বিপাক্ষিক বিষয়ের মধ্যে কি থাকতে পারে তিস্তা সহ বিভিন্ন অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা, বঙ্গোপসাগরে কৌশলগত গুরুত্ব এই সকল বিষয় বিবেচনায় নিয়ে সম্পর্কটাকে বিশ্লেষণ করতে হবে এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কিভাবে ভারসাম্য আনা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা স্পেশালি প্রথম আলোর একটা আর্টিকেল ছিল। এছাড়াও অন্যান্য পত্রিকাতে ওই বিষয়গুলো ছিল। তো আমাদের যে বাংলাদেশ ভারত সম্পর্ক এটা একটা সাময়িক উত্তেজনা বনাম দীর্ঘমেয়াদী যে স্বার্থ সেটা আমরা আগে দেখবো যে সাময়িক উত্তেজনাগুলো কি কি এবং দীর্ঘমেয়াদী স্বার্থগুলো কি কি। তো আমরা সাময়িক উত্তেজনার মধ্যে অনেক কিছু জানি, যেমন হচ্ছে বর্তমানে যেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো এখানে ভারতে বসে থেকে ভাষণ দিচ্ছে, বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে, অর্থাৎ রাজনৈতিকভাবে যেই উত্তেজনা আছে। এছাড়াও বাংলাদেশের মধ্যে বর্ডার কিলিং, অর্থাৎ ভারতের সাথে বর্ডার কিলিং এর বিষয়গুলো আছে, পানি চুক্তির বিষয়গুলো আছে। এগুলো মোটামুটি সাময়িক উত্তেজনার মধ্যে পড়ে এবং আমাদের দীর্ঘমেয়াদী স্বার্থগুলো কি সেটা আমরা যদি দেখি, তো আমাদের দীর্ঘমেয়াদী স্বার্থের মধ্যে আছে একটা হচ্ছে ভূ রাজনীতি, পানি সুরক্ষা ও কৌশলগত ভারসাম্য, এছাড়াও আছে হচ্ছে বাণিজ্য আছে, তারপরে বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান আছে। তো আসলে দেখি একটু চলেন। প্রথমেই ভিতরে যাওয়ার আগে আমরা কিছু যদি ভূমিকা বলি সেটা হলো যে প্রতিবেশীকে বদলানোর সুযোগ নেই কিন্তু সম্পর্ক পরিচালনার নীতি বদলানো সম্ভব, এইটা হচ্ছে পত্রিকাতে বলেছিল। অর্থাৎ সাময়িক উত্তেজনার আড়ালে দীর্ঘমেয়াদী স্বার্থ চাপা পড়ে যায়। এটি কোনো একক ইস্যুর সম্পর্ক নয়, বরং পানি, বাণিজ্য, নিরাপত্তা পরস্পর সংযুক্ত একটা বলয়। তো আমাদের রাজনৈতিক পরিবর্তন কিন্তু হয়। বিএনপি, আওয়ামী লীগ, জামাত যাই আসুক, রাজনৈতিক পরিবর্তন হয়, ভারতের সাথে সম্পর্ক পরিবর্তন হয়। কিন্তু আসলে বর্ডারে কি কোনো পরিবর্তন হয়? আমাদের ভারতের সাথে প্রায় ৪,০০০ কিলোমিটার প্লাস একটা বর্ডার আছে, প্লাস হচ্ছে ৫৪টি অভিন্ন নদী আছে। এছাড়াও আমাদের কি আছে, বঙ্গোপসাগরে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, অর্থাৎ ভূগোলই হলো নিয়তি। ভারত আমাদের ৩ দিক থেকে ঘিরে রেখেছে। এই ভৌগোলিক বাস্তবতায় দ্বিপাক্ষিক সম্পর্কের সবচাইতে বড় ভিত্তি। তো আমাদের প্রথম ওইগুলো বললাম ভূমিকা, এবং সংকটের প্রথম যে বিষয়গুলো বলছেন, প্রথমটা হচ্ছে আমাদের যে রাজনৈতিক উত্তেজনা, ২ নাম্বার হচ্ছে বলতে পারি আমরা আস্থার সংকট এবং সীমান্ত হত্যা। অর্থাৎ গত ১০ বছরে প্রায় ১,০০০ লোকের প্রাণ গেছে শুধুমাত্র এই বর্ডারে। গত ১০ বছরে প্রায় ১,০০০ মানুষ মারা গেছে। তো বিএসএফ এর যে শুট টু কিল নীতি, এটা প্রধানত গবাদি পশু চোরাচালানকে কেন্দ্র করে। কিন্তু অনেক সময় নিরপরাধ মানুষ কি হচ্ছে এখানে মারা যাচ্ছে। তাহলে এটি কেবল একটা নিরাপত্তার সমস্যা নয়, এটি একটা পরিচয়ের সংঘাত। অর্থাৎ আমরা বাংলাদেশি বলে যে আমাদেরকে এইভাবে গুলি করবে। তো এটা আসলে কেমন? সীমান্ত হত্যা কেবল মানবাধিকার লঙ্ঘন নয়, এটি ভারত বিরোধী জনমতের প্রধান ইন্ধন। অর্থাৎ ভারত বিরোধী যেই জনমত বাংলাদেশে তৈরি হচ্ছে, এটা হচ্ছে তার একটা প্রধান ইন্ধন। এছাড়াও তো রাজনৈতিকটা বললাম, তারপরে বাণিজ্য আছে এবং পানি সংকট। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যেই কেন্দ্র, সংঘাতের কেন্দ্র, সেটা হলো তিস্তা তিস্তা সংকট এবং পানি সুরক্ষা। অর্থাৎ আমরা জানি শুষ্ক মৌসুমে 40% পানি প্রবাহ হ্রাস পায় বাংলাদেশে এবং 1.5 মিলিয়ন হেক্টর জমি শেষ বঞ্চিত হয়ে যায় বাংলাদেশে। বোরোর উৎপাদন 15 থেকে 20% হ্রাস পাইছে। খাদ্য নিরাপত্তাহীনতা ও দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে তিস্তা সংকট যখন বলবেন তখন এই কথাগুলো তুলে ধরবেন যে এখানে আমাদের 40% জলপ্রবাহ হ্রাস পায়, 1.5 মিলিয়ন হেক্টর জমি সেচ বঞ্চিত থাকে তিস্তা এবং পদ্মা অঞ্চলে। তারপর হলো বোরোর ধানের উৎপাদন হ্রাস পাচ্ছে, খাদ্য নিরাপত্তা এবং দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। তো এটার সমাধানের পথ আমরা জানি আগেই ছিল। এখান থেকে যদি কিছুটা বলি যে যৌথ নদী কমিশন ব্যবহার করে ন্যূনতম পানি প্রবাহ নিশ্চিত করা, এছাড়া খরা সহনশীল ফসলের চাষ বৃদ্ধি করা। তাহলে আমাদের সংঘাত কিন্তু প্রথমটা বললাম রাজনৈতিক, দ্বিতীয়টা বললাম হচ্ছে
বর্ডার কিলিং, ৩ নাম্বারটা হচ্ছে বলতে পারি বা তিস্তা সংকট। আর ৪ নাম্বারটা বলতে পারি হচ্ছে বর্তমান যে অর্থনৈতিক বাস্তবতা, অসম বাণিজ্য নির্ভরতা। অর্থাৎ আমরা বা ভারত থেকে আমদানি করি ১১ থেকে ১২ বিলিয়ন ডলারের মতো, এবং ভারত আমাদের থেকে আমদানি করে বা আমরা রপ্তানি করি হলো 1.8 থেকে 2 বিলিয়ন ডলার। একটা বিশাল একটা বাণিজ্য ঘাটতি আছে, এটা আমরা জানি, কারণ আমরা অনেক কিছু প্রায় ভারত থেকে আমদানি করি। কিন্তু শুল্কমুক্ত যে এই প্রবেশ অধিকার থাকা সত্ত্বেও একটা অশুল্ক বাধা বা নন ট্যারিফ ব্যারিয়ার, অর্থাৎ শুল্কমুক্ত বা ট্যাক্স বাদ দিয়েও একটা নন ট্যারিফ ব্যারিয়ার, বিভিন্ন কোটা, বিভিন্ন নীতিমালার কারণে তারা একটা বিশাল একটা বৈষম্যের এখানে একটা সৃষ্টি হয়েছে। তো এটাও কিন্তু আমাদের যেই এই উত্তেজনার কারণ হতে পারে। অর্থাৎ অর্থনৈতিক সম্পর্ক একই সঙ্গে সুযোগ এবং চ্যালেঞ্জের উৎস। এই অসমতা দীর্ঘমেয়াদী কৌশলগত নির্ভরতা তৈরি করছে। তাহলে এই যে একটা অসমতা, এই অসমতা একটা দীর্ঘমেয়াদী কৌশলগত নির্ভরতা তৈরি করছে, যে আমরা পেঁয়াজ আমদানি বলি বা অনেক কিছুর উপর ভারতের উপর একটা নির্ভরশীল হয়ে আছি। এই ছিল হচ্ছে আমাদের টোটাল আমাদের যে বিষয়টা ছিল, যে এখানে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো আমরা এখানে বিশ্লেষণ করলাম, যে বিভিন্ন বিষয়ের উপরে কি কি অবস্থানে আছে বাংলাদেশ, পজিটিভ নেগেটিভ সব মিলেই দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্লেষণ করলাম। এখন হলো আমাদের কৌশলগত গুরুত্ব, অর্থাৎ আমাদের এই দীর্ঘমেয়াদী স্বার্থ যাতে আমরা রক্ষা করতে পারি বাংলাদেশের জন্য, এই জন্য পররাষ্ট্র নীতিতে আসলে কিভাবে ভারসাম্য রাখা উচিত, সেইটার দিকে যদি যাই, সেটা হলো আরেকটা বিষয় ছিল হচ্ছে কৌশলগত সমীকরণ, অর্থাৎ বঙ্গোপসাগর এবং প্রতিরক্ষার বিষয়টা। যেহেতু বঙ্গোপসাগর বাংলাদেশ এবং একই সাথে ইন্ডিয়া শেয়ার করতেছে, তো এখানে একটা যৌথ মহড়া আছে, যৌথ নিরাপত্তা আছে। একই সাথে এখানে আমেরিকা এবং চীনের স্বার্থ আছে। তো তাদের সাথে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি এবং হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সবকিছু মিলেই এখানে একটা আহ, একে অপরের উপর একটা আস্থা, একটা অনাস্থা তৈরি হয়েছে। তো বঙ্গোপসাগর হলো সেই জায়গা যেখানে ভারতকে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন। এটি আমাদের সবচেয়ে বড় কৌশলগত দর কষাকষির হাতিয়ার। অর্থাৎ ভারত এখানে আসলে বাংলাদেশকে সাথে চায়। এই হচ্ছে বিশেষ করে আমেরিকা এবং চীনকে ট্যাকেল করতে, চীনকে এখানে এবং আমেরিকাকে এখানে ট্যাকেল করতে বাংলাদেশের দরকার, স্পেশালি ভারতের। তো আমাদের সম্পর্ক বিশ্লেষণ করলে আমরা যদি একটা ম্যাট্রিক্স ইউজ করি এখানে, সেটা হলো আমাদের তিস্তা চুক্তি, সীমান্ত হত্যার এবং রাজনৈতিক যে বার্তাগুলো, অস্থিতিশীল বার্তা, এইটা থাকতেছে। সাথে সাথে আবার এইগুলো হচ্ছে নেগেটিভ আর কি, মানে বাংলাদেশের মানুষের জন্য এগুলো ভালো না। অপরদিকে বঙ্গোপসাগর যে প্রতিরক্ষা, বাণিজ্য এবং যোগাযোগ, এই তিনটা বাংলাদেশের মানুষের জন্য দরকার। ঠিক আছে, আর এইগুলো বাংলাদেশের মানুষের জন্য দরকার নয়, মানে তারা এটা হচ্ছে ভারতের দিক দিয়ে হচ্ছে পজিটিভ, বাংলাদেশের দিক দিয়ে নেগেটিভ। আর এইগুলো হচ্ছে বাংলাদেশের দিক দিয়ে মোটামুটি পজিটিভ হতে পারে বাংলাদেশের স্বার্থের জন্য। তা নতুন আসলে আমাদের কি করতে হবে, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য আনার উপায় হলো আমাদেরকে কৌশলগত বাস্তবতা প্রয়োগ করতে হবে, আবেগ থেকে নয়, বরং কৌশলগত বাস্তবতা প্রয়োগ করতে হবে। বর্তমানে যে প্রতিক্রিয়াশীল কূটনীতি অনেক সময় আমরা দিয়ে থাকি, সেটা হলো সংকট তৈরি হওয়ার সাথে সাথেই একটা আবেগী প্রতিক্রিয়া তৈরি হয়, যার কারণে সম্পর্কগুলো হয়ে যায় কি স্থবির হয়ে যায়। অর্থাৎ সংকট থেকে সম্পর্ক স্থবির হয়ে যায়, ওইটাও এনি ডায়ালগ হয় না, কিছু হয় না। কিন্তু কৌশলগত বাস্তবতা হলো যখন এই সংকট তৈরি হয়, সেক্ষেত্রে আমাদেরকে সংকটটাকে পৃথকীকরণ করতে হবে। পৃথকীকরণ করে ওইটাকে বিরোধপূর্ণ বিষয়ে অনড় অবস্থান থাকতে হবে। অর্থাৎ বিরোধপূর্ণ যে বিষয়গুলো আছে ওইগুলাকে একটা আমাদের যে অবস্থান সেইখানে অনড় থাকতে হবে। সাথে সাথে আমাদের বাণিজ্যিক এবং কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখতে হবে। অর্থাৎ সংকট এবং আমাদের যে সম্ভাবনা, যে সহযোগিতা, সেই দুইটাকে আলাদা করতে হবে। অর্থাৎ ভারতকে ঘিরে প্রতিটি সিদ্ধান্তের আগে একটা মৌলিক প্রশ্ন করা দরকার, যেটি কি বাংলাদেশের নিরাপত্তা এবং অর্থনীতিকে বাড়াচ্ছে বা অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াচ্ছে কিনা। এই প্রশ্নটা আমাদেরকে সবসময় করা দরকার। অর্থাৎ যে কোনো সংকট বাংলাদেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াচ্ছে কিনা, সেই বিষয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা উত্তরটা পাবো।
এরপরে এছাড়া আমরা কি করতে পারি, কৌশলগত বাস্তবতা ছাড়াও আমরা ভারসাম্য রক্ষার জন্য একটা বহুমুখী অংশীদারিত্ব, অর্থাৎ একই বাংলাদেশের সাথে জাপান, ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র এইগুলোর সাথে একটা অংশীদারিত্ব তৈরি করতে পারি। অর্থাৎ বহুমুখী অংশীদারিত্বের অর্থ কোনো একটি একক দেশ থেকে দূরে সরে যাওয়া নয়, বরং বিকল্পের পরিধি বাড়ানো। বিমস্টেকের মতো আঞ্চলিক উদ্যোগের মাধ্যমে দর কষাকষির ক্ষমতা বৃদ্ধি করা। সার্ককেও এখানে কার্যকর করা যেতে পারে। ভবিষ্যতের পররাষ্ট্র নীতি কি হবে? এখানে ৩টা কৌশলে ৩টা স্তরের কৌশল হতে পারে। একটা হচ্ছে সীমান্ত ও পানি, যেটা আমাদের জন্য খুবই নেগেটিভ, এবং এখানে হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এবং পানির ন্যায্য হিস্যার প্রশ্নে অনড় এবং স্পষ্ট অবস্থান আমাদের গ্রহণ করা দরকার। যে মানবাধিকার সীমান্ত হত্যার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান দরকার, এবং পানির যে ন্যায্য, তিস্তা চুক্তি বলি, তারপরে আমাদের গঙ্গা চুক্তি, ফারাক্কাবাদ, এই সকল ইস্যুতে আমাদের একদম স্পষ্ট অবস্থান হওয়া দরকার। ২ নম্বর হচ্ছে বাণিজ্য অর্থনীতি, বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা সচল রাখা আমাদের জন্য দরকার। আর ৩ নম্বরটা হচ্ছে কৌশলগত সম্প্রসারণ, অর্থাৎ বঙ্গোপসাগরকে পুঁজি করে, যেটা হচ্ছে ইন্ডিয়ার জন্য দরকার। বিশ্ব শক্তির চীন, যুক্তরাষ্ট্র, জাপানের সাথে একটা ভারসাম্য সম্পর্ক বজায় রাখা। পরিণতি কি হতে পারে, যে কূটনৈতিক সাফল্য বিরোধহীন সম্পর্ক গড়ে তোলাই নয়, বরং বিরোধের মধ্যেও সহযোগিতার ক্ষেত্রগুলো সচল রাখার সক্ষমতা। অর্থাৎ ওভারঅল যদি আমরা বলি, যে আর্টিকেল যেটা বলতে চাইছে সেটা হলো যে আমাদেরকে এমন ধরনের কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে হবে যেখানে বিরোধ তো আসলে থাকবেই, বিরোধ আসলে সবসময় থাকে। যেহেতু প্রতিবেশীর মধ্যে আসলে বিরোধপূর্ণ সম্পর্ক, বর্ডার, পানি, বিভিন্ন বিষয় নিয়ে থাকবে, কিন্তু আমাদেরকে বিষয়ের এক মনে রাখতে হবে যে যে সকল বিষয় বাংলাদেশের নিরাপত্তা এবং অর্থনীতিকে সমৃদ্ধি করতেছে সেইগুলোকে আলাদাভাবে ডিল করা, সেইগুলোর ক্ষেত্রগুলোকে সচল রাখতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তির উপর ভরসা করে নয়, কোনো রাজনৈতিক দলের উপর ভরসা করে নয়, বরং প্রাতিষ্ঠানিক একটা কাঠামো দরকার, যেইগুলোর মাধ্যমে আমাদের এই অর্থনৈতিক এবং নিরাপত্তা স্বার্থগুলো আমরা উদ্ধার করতে পারি। তো এই হলো অবস্থা। ইনশাল্লাহ নেক্সট কোন আর্টিকেলে আমরা বা কোন বিষয়ের উপর আলোচনা করতে পারি, কমেন্টে জানাবেন।